কার্তিক বন্দ্যোপাধ্যায় নিবেদিত ইউটিউব চ্যানেল অল্প জীবন গল্প জীবনে আপনাকে স্বাগত জানাই। জীবন সে তো অল্পই, আর সে জীবন কেবলই গল্প। নমস্কার, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ছোট গল্প, সিঁদুর। সিঁদুর নারী জীবনে একটা বিশেষ ভূমিকা নিয়ে থাকে। আমাদের সমাজে অতি পবিত্র ৩ অক্ষরের এই শব্দটি বিশেষ মর্যাদারও বটে। যে সিঁদুর একজন নারীকে আপাত নিরাপত্তা দেয়, সেই সিঁদুর ব্যবহার করেই কেউ কেউ আবার লামপট্যের ছাড়পত্র আদায় করে নেয়। এমন একটা বিষয়কে পটভূমিকায় রেখে গল্পটা লিখেছিলাম। এখন এই গল্পটিকে কথনে, সংলাপে, গল্প নাট্যে রূপান্তরিত করেছেন সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়। কিছু কিছু সংলাপ নিয়ে সঙ্গ দিয়েছি আমি, কার্তিক বন্দ্যোপাধ্যায়। চলুন শুরু করা যাক গল্পনাট্য সিঁদুর। কাজের চাপে বহুদিন কোথাও বেড়াতে যেতে পারিনি। ব্যবসার কাজে সামনের সপ্তাহে শিলিগুড়ির দিকে যাচ্ছি। ভাবছি মার্কেটিং এর পাশাপাশি দার্জিলিং এ কটা দিন ছুটি কাটিয়ে আসবো। ভালোই তো, বৌদিও যাচ্ছেন নিশ্চয়ই। না না, ব্যবসার কাজে। তাই তো তোমাকে বলা, তুমি আমার সঙ্গে চলো মাধুরী। হাতটা ছাড়ুন। প্লিজ প্লিজ, অমত করো না। তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে দার্জিলিং দেখবে আমাদের জীবনে একেবারে স্বর্গ হয়ে উঠবে। কি ভাবছো এত? মুখটা কঠিন হয়ে গেল যে। আরে কোনো ভয় নেই, তোমার বিয়েটা হয়ে বরং ভালোই হয়েছে এক প্রকার। রাস্তাঘাটে কিংবা হোটেলে লোকে আমাদের স্বামী স্ত্রীই ভাববে। তুমি দেখে নিও মাধুরী, তোমার মাথার ওই সিঁদুরই তোমার আমার সম্পর্কে বৈধতা এনে দেবে। আমি স্তম্ভিত। এতদিন তো বউ রেখে টেকে বলতেন, এখন সোজাসুজি শরীরে থাবা বসাতে চাইছেন। স্থানুর মতো দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। কি করব কি বলবো ঠিক করে নিচ্ছিলাম মনে মনে। চোখে আমার নীরব বিদ্রোহের আগুন দেখতে পেয়ে আপাতত রণে ভঙ্গ দিলেন প্রবীর বাবু। ধরফরে বুকে হন্তদন্ত হয়ে অফিস থেকে বেরিয়ে এলাম আমি। আমি চাকরি করতে এসেছি, শরীর বেচতে নয়। বেচতে চাইলে খদ্দেরের অভাব হতো না জানি। ৮ ঘন্টা কারখানায় ঘেমে নিয়ে যা পাই তার থেকে অনেক বেশি পেতে পারতাম একদিনে। কিন্তু সবাই সব পথে হাঁটতে চায় না, হাঁটে না। সংসারের প্রয়োজনে আমাকে পথে নামতে হয়েছে। পথ চলতে চলতে যথার্থই বুঝেছি, পথই একদিন পথের ঠিকানা এনে দেয়। সব রাস্তায় বাঁকা অলিগলি দীর্ণ নয়, সিধে রাস্তাও আছে। এও জেনেছি, হাঁটতে হাঁটতেই একদিন আমি ঠিক পৌঁছে যাব প্রশস্ত রাজপথে। আরও এক উপলব্ধি আমার চেতনায় জেগে ওঠে মাঝে মাঝে। শুধু সংসারের প্রয়োজনেই বা কেন? নারী হিসেবে আমার কি স্বতন্ত্র কোনো অস্তিত্ব নেই? উত্তেজনায় জোরে জোরে হাঁটছিলাম ব্যস্ত রাজপথ ধরে। কত নারী পুরুষ হেঁটে চলেছেন প্রতিদিনের মতো। প্রতিটি মাথায় না জানি কত ভাবনা। ওই ছোট্ট একটা গোল মাথায় এক একটা বিশ্বকে বয়ে নিয়ে চলেছেন প্রতিটি মানুষ। প্রথম যেদিন কাজে যোগ দিয়েছিলাম, সেদিনই কারখানার সবাই জেনে গিয়েছিল সংসারের একমাত্র রোজগেরে বাবাটা হুট করে মরে গেছে। তাই হঠাৎ করে উপার্জন করতে এসেছি আমি। বাবা বেঁচে থাকলে নিশ্চিত আমাকে এইভাবে উঞ্ছবৃত্তি করে রোজগার করতে যেতে দিত না। খুব অসুবিধায় না পড়লে বাবা কখনো আমাকে দোকান বাজার করতেও যেতে দেয়নি। বাইরের সমস্ত কাজ বাবা একা করত, নিজের হাতে। গরিবের সংসারে তেমন একটা স্বাচ্ছন্দ্য না থাকলেও একটা ভদ্র জীবনের বন্দোবস্ত করতে পেরেছিলেন বাবা। কিন্তু ওই বাবার অপ্রত্যাশিত মৃত্যুতে আমরা অনাথ হয়ে গেলাম হঠাৎ করে। কারখানার বড়বাবুই একমাত্র পাশে দাঁড়িয়েছিলেন সেদিন। তাই একটু বাঁচার নিশানা দেখতে পেয়েছিলাম।
বড়বাবুর পরামর্শেই তারপর কারখানায় কাজে যোগ দিলাম। বাবাকে হারিয়ে আমরা বেঁচে রইলাম না মরে। এ কারণে কিন্তু আমি কোনো সুবিধা নিতে চাইনি। তবু কাজের জায়গার সবাই ধরে নিল হয়তো সবারই সাহায্যের প্রয়োজন আমার। আমি তো কারো দয়া চাইনি, সৎ পথে খেটে খেতে চেয়েছি মাত্র। আচ্ছা, মেয়ে বলে কি আমরা যৌন পুতুল? আমাদের শরীরে কি কেবল শরীরেরই গন্ধ থাকে? পুরুষের মতো আমাদেরও কি ইচ্ছে, অনিচ্ছে, আনন্দ, সুখ, ব্যথা, বেদনা, যন্ত্রণার অনুভূতি থাকে না? কেন তবে ছুতোয় নাতায় ছোক করা, শটান শরীরে ঢুকে পড়তে চাওয়ার অদম্য বাসনা? অনেক পুরুষেরই দৃষ্টিতে দেখি কেবল লালসার চিহ্ন। সেই মুহূর্তে পুরুষটা কেন অনুভব করতে পারে না মেয়েটির ভাবনার জগৎ? নাকি নারী মানেই খাদ্য আর পুরুষ মানেই খাদক? এ তো জঙ্গলের অভিধান। শুনেছিলাম এক মহিলা নাকি কেবল পায়ের চটি তুলে অমন কত কাপুরুষকে শায়েস্তা করেছে। হাঁটতে হাঁটতে এই অবচেতনে পায়ের দিকে তাকিয়ে নিলাম এক ঝলক। সেদিন কারখানার মেঝেতে বসে প্যাকিং করছিলাম। বয়সে বেশ কিছুটা বড় কারখানার পুরনো কর্মচারী বিভুদা এসে কাছে বসলো একটা টুল টেনে। গলায় করুণা ঢেলে বলল, তোমার কাজ আমার খুব পছন্দ। আমি ঝট করে চোখ তুলতেই বিভুদা আমার শরীর থেকে প্যাকিং বাক্সের দিকে চোখটা সরিয়ে ফেলল। আমতা আমতা করে সাফাই দিল, তো তো তোমার কাজ বেশ পরিচ্ছন্ন, মালিকও খুব পছন্দ করে তোমায়। কাজ নয়, আমার পরিচ্ছন্ন শরীরটার দিকেই ওদের ইঙ্গিত। বিভুদা আরো বলল, তোমার বাবা খুব ভালো লোক ছিল, সেই জন্যই তো তুমি এত ভালো হয়েছো। কিন্তু এমন সুন্দরী মেয়ে এইসব হাবিজাবি কাজ না করে বিয়ে করে ফেললেই তো পারতে। তা তো পারতামই, কেন পারিনি সেসব বিভুদাকে বলতে যাব এমন আহাম্মক আমি নই। কিন্তু আমার কানে খট করে লাগলো হাবিজাবি শব্দটা। বিভুদার কাছে রুচি রোজগারের কাজটা হাবিজাবি? উহুম। যে নিজের কাজকে সম্মান জানাতে জানে না, সে আবার কাকে সম্মান দেবে? কারো কাছে সম্মান পাবেও না কোনোদিন। তারপরেও সেদিন বিভুদার নানা কথার মধ্যে ঘুরে ফিরে বেড়াতে লাগলো পছন্দ, ভালো লাগা, পরিচ্ছন্নতা, এমনই সব সংকেতময় শব্দ। আমি জিজ্ঞেস করেছিলাম, আপনার ছেলে কিসে পড়ে? জোকের মুখে নুন পড়েছিল। একথা সে কথা বলে পাশ কাটিয়ে কেটে পড়ল। দিন তিনেক পরে শোনালো, বউটাও এমন কপাল করে পেলাম যে জীবনটা আমার জ্বলে গেল। এখানে যেটুকু থাকি সেটুকুই শান্তি। এবার থেকে ভাবছি ছোটবাবুকে বলে এখানেই পুরোপুরি থেকে যাব। অফিসের পাশের ঘরটা তো প্রায় খালিই পড়ে থাকে। আসলে কি, বউটা যদি তোমার মতো এমন গোছানো বাগানো মেয়ে ছেলে হতো, জীবনে এতদিন অনেক উন্নতি করে ফেলতাম। মেয়ে ছেলে কথাটা শুনলেই আমার কান গরম হয়ে যায়। সংযম বজায় রেখে দাঁত চেপে বিভুদাকে বললাম, আমাদের সংসারটা হঠাৎ অগোছালো হয়ে গেছে, আমি গোছানোর চেষ্টা করছি। আপনিও এদিক ওদিক না তাকিয়ে সংসারটার হাল ধরুন। সংসার দেখা একা স্ত্রীর দায়িত্ব নয়। বিভুদা আর কখনো তার পাঁচালি শোনাতে আসেনি। বোধহয় বুঝতে পেরেছি সব পাঁচালিতে সব দেবী সন্তুষ্ট হয় না। কর্মক্ষেত্রে সহকর্মীর এহেন আচরণ নিয়ে কাকে প্রতিবাদ জানাবো? মালিককে নিশ্চয়ই। মালিক তো আর এক কাঠি উপরে। না, সবাই সমান নন। আমি যে কারখানায় কাজ করি সেই কারখানার মালিক দুই ভাই, আবিরবাবু আর প্রবীরবাবু। ছোট ভাই প্রবীরবাবু কারখানার কাজকর্ম দেখাশোনা করতেন, আর সবার বড়দা আবিরবাবু বেশিরভাগ সময় মার্কেটিং নিয়ে থাকতেন। আবিরবাবুই একটু একটু করে কারখানাটা প্রতিষ্ঠা করেছেন। এ মাথা সে মাথা ঘুরে মার্কেট তৈরি করেছেন। সেই আবিরবাবুর হঠাৎ একদিন ক্যান্সার ধরা পড়ায় কারখানায় আসা প্রায় বন্ধ করে দিলেন।
কারখানা, মার্কেটিং একসঙ্গে দুটো দিক দেখতে গিয়ে প্রবীরবাবু সত্যিই সমস্যায় পড়লেন। তখন আবির্বাবুর ছেলে কুন্তলদা কলেজের পাঠ চুকিয়ে কারখানায় যাতায়াত শুরু করলো। ইয়াং ছেলে, চারিদিকে তার তীক্ষ্ণ নজর। বিভুদা, বুড়োদাও কুন্তলদাকে ভয় পেতে লাগলো একসময়। হিসাবের খাতা পরীক্ষা করে নানা অনিয়ম দেখলো যেদিন কুন্তলদা, কারখানায় সেদিন সে কি তুলকালাম কাণ্ড। হিসেবে কারচুপি করে, মিথ্যে বিল সাবমিট করে অনেক টাকা নয়ছয়ের অভিযোগ আনলো কুন্তলদা। কয়েকদিনেই সে বুঝে গিয়েছিল নিজের বড় দাদাকে দীর্ঘদিন ধরে ঠকাচ্ছে অকৃতজ্ঞ লোকটা। ধরা পড়ার পর থেকেই প্রবীরবাবু ছুতো খুঁজছিলেন। অবশেষে একদিন মিথ্যে বদনাম দিয়ে কুন্তলদার কারখানায় আসা বন্ধ করে দিতে সক্ষম হলেন তিনি। সটান বাড়িতে গিয়ে বৌদির সামনেই বড়দাকে তিনি বললেন, কুন্তল মেয়ে ছেলের পাল্লায় পড়ে গেছে, কারখানাটাকে লীলাক্ষেত্র বানিয়ে তুলছে। ও যেন আর কারখানায় না যায়। বলা বাহুল্য, লক্ষ্য ছিলাম আমি। কুন্তলদার দোষ বলতে আমাকে সেই একমাত্র সম্মান করত। অনেক সময় চুপি চুপি কথা বলে সাবধান করে দিত আমায়। আর লীলাক্ষেত্র, কুন্তলদা কারখানায় ঢুকে একটা নিয়ম চালু করেছিল, সবাইকে একসঙ্গে এক জায়গায় বসে টিফিন খেতে হবে। কুন্তলদাও খেত। কোনো কোনো খাবার সবাই মিলে ভাগ করেও খাওয়া হতো। হাসি ঠাট্টাও চলতো মালিক কর্মচারীদের মধ্যে। সত্যি কথা বলতে, চার দেওয়ালের বদ্ধ হলঘরে একটা খোলা হাওয়া এনে দিয়েছিল কুন্তলদা। কুন্তলদা আসা বন্ধ করে দেওয়ার পর আবারও আমার শ্বাসকষ্ট শুরু হলো। আশঙ্কায় থাকতাম সর্বদা, দাঁত নখগুলো শান দিচ্ছিল যারা, তারা এবার থাবা বাড়াবে। কদিন পরে অফিস ঘরে আমাকে জরুরি তরফ করে ডেকে পাঠালেন প্রবীরবাবু। সামনের চেয়ারে বসতে বললেন। খানিক ইতি উতি কাগজপত্র ঘেঁটে হালকা চালে বলে উঠলেন, বুঝলে, দাদার ভাগের টাকাটা মিটিয়ে দিয়ে পুরো কারখানাটার এবার দখল নিচ্ছি। কথাগুলো বলার সময় প্রবীরবাবু চোখে মুখে তৃপ্তির ঢেউ পুরীর সমুদ্রের মতোই উত্তাল হয়ে উঠতে দেখলাম। তারপরেই মুখটা বিকৃত করে প্রবীরবাবু বললেন, ওই দাদা আর বেশি দিন বাঁচবে না। আর ওই চরিত্রহীন ছেলেটাকে কারখানায় রাখলে দুদিনে ব্যবসায় লালবাতি জ্বলতো। তাই কথাটা শেষ করতে পারলেন না প্রবীরবাবু। আমি বুঝে উঠতে পারছিলাম না আমাকে এসব কথা কেন বলছেন তিনি। প্রবীরবাবুর অশ্লীল দৃষ্টির দিকে কড়াভাবে চোখ রাখতেই তিনি উঠে দাঁড়ালেন। ঘুরে পিছনের আলমারি খুলে ফাইলগুলো রাখলেন। চেয়ারের কাছে আস্তে আস্তে বললেন, তোমার অত সুন্দর গলাটা কেমন ফাঁকা ফাঁকা দেখাচ্ছে। তোমাকে একটা সোনার চেন দেবো ভেবেছি, তোমার জন্মদিনের গিফট। আমি কিভাবে আপত্তি করব সেটাই ভাবছিলাম। আমার মতো মানুষদের জন্মদিন কখনো কেক কেটে উদযাপিত হয় না। আজকাল ফেসবুকের সৌজন্যে অন্য বন্ধুদের মতোই বছর বছর মনে পড়ে আর কি। তার জন্য সোনার চেন উপহার দেবেন কেন প্রবীরবাবু? আসল কথাটা তারপরেই পারলেন তিনি। তুমি শিক্ষিত মেয়ে, এবার থেকে আমার অফিসে বসবে, মাসে বারচারেক আমার সঙ্গে মার্কেটিংয়ে যাবে, শিখে পড়ে নিয়ে পরে একাই যেতে পারবে। আসলে সারা রাজ্যের মার্কেটিং আমি একা আর দেখতে পারছি না। যাতায়াত, হোটেল, খাওয়া, সব খরচ কোম্পানি দেবে। আমি টেবিলে মুখ নামিয়ে একটা জুৎসই উত্তর খুঁজছিলাম। কয়েক মুহূর্ত নীরবতার পর প্রবীরবাবু বললেন, আচ্ছা মাধুরী, 2-4 দিনের জন্য আমার সঙ্গে মার্কেটিংয়ের কাজে বাইরে যেতে হলে তোমার অসুবিধা নেই তো? এই ধরো শিলিগুড়ি কিংবা ভুবনেশ্বর। আমি চোখ বড় করে মুখ তুলতেই প্রবীরবাবু আমার হয়ে যেন উত্তরটা দিয়েও দিলেন, আমি জানি, মাইনে বা উপরি টাকা বেশি পেলে কোনো বাড়িতে কেউ আর আপত্তি করে না। এই মার্কেটিংয়ের কাজের জন্য খাওয়া, হোটেল খরচ সব যেমন কোম্পানির, তেমনই অতিরিক্ত ইনসেন্টিভও পাবে। 5 দিনে 10,000 টাকা। ইঙ্গিত তার স্পষ্ট। মার্কেটিং, বেড়ানো এসব লক্ষ্য, আসল লক্ষ্য তার সঙ্গে বাইরে গিয়ে হোটেলে রাত কাটানো। বিনিময়ে টাকা দেবে 2,000 টাকা রোজ, সঙ্গে থাকবে নানা উপভোগের সামগ্রী।
প্রবীরবাবুর লুব্ধ চোখজোড়া থেকে চোখ নামিয়ে নিলাম ঝট করে। শোকাময় চোখ দুটো গেলে দিতে ইচ্ছা করছিল। ভাবো, ঠান্ডা মাথায় ভালো করে সব দিক একটু ভেবে নাও। প্রবীরবাবু অফিস থেকে বেরিয়ে গেলে মাথা হেঁট করে বসে রইলাম কিছুক্ষণ। ভাবলাম, কাজটা কি ছেড়ে দেব? পরক্ষণেই মনে হলো, জগৎ জুড়েই পাতা রয়েছে ফাঁদ, কোথায় পালাবো আমি? প্রবীরবাবু ফিরে এলেন একটু পরে। জিজ্ঞেস করলেন, কি ঠিক করলে মাধুরী? আর যেন বেশি বেশি অপ্রাসঙ্গিকভাবে আমার নামটা কায়দা করে উচ্চারণ করছেন প্রবীরবাবু। আমি একদম স্বাভাবিক গলায় বলে উঠলাম, ছোটদা, কদিন পরেই আমার বিয়ে, দুটো সংসার দেখভাল করে কিভাবে মার্কেটিংয়ে যাব দাদা? নমিতাদি একবার আমায় বলেছিল, মাথায় সিঁদুর থাকলে মেয়েরা অনেক বেশি নিরাপদ থাকে। সিঁদুরের ফোঁড়ার সামনে দেখবি অনেক বাবাজেই নেতিয়ে গেছে, তাই যা হোক করে বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেল। হুম, দিদিটা তো আর জানতো না বিয়ে করার স্বাদ বা পরিস্থিতি কোনোটাই আমার নেই। বিধবা মা, ছোট ছোট ভাই বোন। প্রবীরবাবুর আপাত মার্জিত লাম্পট্যের পরিকল্পনা শুনতে শুনতেই হুট করে নমিতাদের সিঁদুর তত্ত্বটা মাথায় এসে গিয়েছিল সেদিন। কোনো বর এসে সিঁদুর দান না করলেই বা, বাজারে তো সস্তায় সিঁদুর কিনতে পাওয়া যায়। প্রায় মাসখানেক পরে একদিন কাজে বেরোনোর আগে ছোট্ট করে সিঁদুর পরলাম আমি। আয়নায় চোখ ফেলে শরীরটা রোমাঞ্চিত হয়ে গেল। স্বীকার করতেই হবে, এমন সুখকর অনুভূতি আমার ২৬ বছরের জীবনে কখনো হয়। দরজাটা বন্ধ করে আলো জেলে বেশ লম্বা করেই এবার সিঁথিতে সিঁদুর লাগালাম। তাড়াতাড়ি বেরোনোর কথা বেমালুম ভুলে গিয়ে বেশ জুত করে সাজলাম। গেরুয়া সবুজের ছোপ ছোপ চুড়িদার পরেছিলাম, কাঁধে ফেলা ছিল সবুজ ওড়না। আয়নায় যথেষ্ট সুন্দরী দেখাচ্ছিল আমাকে। এই শুরু। তারপর দিন থেকেই বাড়ি থেকে বেরোনোর আগে সিঁথির পাশে চুলের আড়ালে হালকা একটু সিঁদুর লাগানো, আবার বাড়ি ঢোকার আগে লুকিয়ে সে সিঁদুর মুছে ফেলা। শুনেছি চরিত্র হয়ে ওঠার প্রয়োজনে অনেক সময় অভিনেত্রীরা এমনটা করে থাকেন। জীবনের হঠাৎ বাঁকে আমিও কেমন অভিনেত্রী হয়ে গেলাম। জীবনটাই তো রঙ্গমঞ্চ, কে বলেছিলেন না? সেখানে কতজনকেই না রোজ রোজ কত চরিত্র অভিনয় করে যেতে হয়। কারখানায় পৌঁছে আমি সেদিন চমৎকৃত হয়ে গেলাম। নমিতাদির কথাটা একবারে ফলে যেতে দেখলাম হাতে গরম। বিয়েতে কেন নেমন্তন্ন করলাম না, লুকিয়ে বিয়ে করলাম, ইত্যাদি ইত্যাদি অনুযোগ শুনতে হলেও মন্ত্র বলে যেন গুটিয়ে গেল বিভুদা, বুড়োদা, এমনকি প্রবীর বাবু পর্যন্ত। মনে মনে গর্বিত হাসি হাসতাম আর নমিতাদিকে ধন্যবাদ দিতাম। মোক্ষম একটা অস্ত্র দিদি আমার হাতে তুলে দিয়েছে, একদম সঠিক সময়ে। নমিতাদি সব শুনে বলেছিল, আচ্ছা কায়দা করেছিস, তবে সিঁদুর পরে তোকে কিন্তু দারুণ দেখাচ্ছে। এমন সুন্দরী কন্যের পাত্রের অভাব হবে না, এবার সত্যি সত্যি বিয়েটা করে ফেল। সত্যি সত্যি বিয়ে? হুঁ, ফুৎকারেই উড়িয়ে দিয়েছিলাম নমিতাদির কথাটা। নমিতাদির সঙ্গেও তারপর থেকে অনেক দিন দেখা হয়নি। প্রায় মাস ৬ অতিক্রান্ত হয়ে গেল। সেদিন ছিল মাসের শেষ দিন। টিফিনের সময় আমাকে অফিসে ডাকলেন প্রবীরবাবু। বেতনের খামটা ধরিয়ে দিলেন হাতে। আমি স্বাক্ষর করলাম রেজিস্টারে। প্রবীরবাবু বললেন, দেখে নিলে না কত টাকা আছে? আমি বললাম, সে আর দেখার কি আছে? প্রবীরবাবু বললেন, এ মাস থেকে তোমার বেতন বাড়িয়ে দিলাম। বুঝতে পারছি সংসার করে তোমার দায়িত্ব আরও বেড়ে গেছে। এছাড়াও তোমার কাজে আমি খুবই সন্তুষ্ট, তাই আর কি। আমি অবাক নয়নে প্রবীরবাবুর দিকে তাকিয়ে রইলাম। প্রবীরবাবু
আমার চোখে চোখ ফেলে বললেন, বুঝলে, টাকা ছাড়া দুনিয়ায় আর কোনো কিছুর কোনো মূল্য নেই। কে কিভাবে টাকা উপায় করলো সেটা কোনো ম্যাটার করে না। পাড়ার ওই গনসা মাতালকে তো সেদিন দেখলে, সকলকে খিস্তি করে কথা বলছিল। যেই আমাকে দেখলো, হাত জোর করে বলল, আমাকে ক্ষমা করে দেবেন বাবু। কেন বললো বলো তো? ও জানে আমার অনেক টাকা আছে, সে টাকার এক কানা করিও যে আমি তাকে মাগনা দেব না, সেটাও সে ভালো করে জানে, তবুও খাতির করে। প্রবীরবাবু মাঝে মাঝে দার্শনিকের মতো কথা বলেন। তার এইসব কথা যে পুরোটা ভুল নয় সেটা আমিও বিলক্ষণ জানি। সেই সঙ্গে এও জানি, প্রবীরবাবু কারখানার কাজের বাইরে কোনো তত্ত্ব কথা বললে সেটাকে আসন্ন ঝড়ের পূর্বাভাস ভেবেই প্রস্তুত হতে হবে। প্রবীরবাবু তখনও টাকার গুণকীর্তন করে চলেছেন। জগতে যার টাকা আছে সেই বীর। আর জানোই তো বীর ভোগ্য বসুন্ধরা। দেখবে যখন মানুষ ইনকাম করতে পারে না, তখন তার পরম আত্মীয়রাও তাকে পাত্তা দেয় না। বিস্মিত হয়ে ভাবতে লাগলাম, বিয়ের পরেও যে আমার আর্থিক উন্নতি হয়নি, বরং আরো বোঝা চেপেছে আমার কাঁধে, সেটা অচিরেই টের পেয়ে গেছেন দূরদর্শী মানুষটা। তাই বীরপুরুষ মালিক বেতনে কিছু টাকা বাড়িয়ে দিয়ে কর্মচারী বসুন্ধরাকে ভোগ করতে চাইছেন। আর এক মুহূর্ত এখানে কাজ করা উচিত নয়। মনে মনে সিদ্ধান্ত নেবার চেষ্টা করছিলাম। নুড়ি পাথরের কপাল গড়িয়ে গড়িয়ে কোথায় নিয়ে গিয়ে যে ফেলবে আমাকে আমি জানি না। সৎ পথে থেকে ভদ্র সভ্য যে কোনো একটা কাজ করে সংসারটাকে তো চালাতে হবে। এক চিলতে সিঁদুরটা একটু হলেও নিরাপত্তা দিচ্ছে ভেবে বেশ এতদিন আত্মপ্রসাদ লাভ করছিলাম। কিন্তু সেই নিরাপত্তাটা যে আসলে বালির বাঁধের মতোই ক্ষণস্থায়ী, সেটা স্পষ্ট হয়ে গেল প্রবীরবাবুর পরের কথাতেই। অস্থিরভাবে প্রবীরবাবু হঠাৎ পায়চারি করতে শুরু করলেন। একসময় এগিয়ে এসে সরাসরি আমার হাতটা ধরে ফেললেন। আমি এক ঝটকায় উঠে দাঁড়াতেই প্রবীরবাবু খানিক নরম গলায় বললেন, কারখানার কাজের চাপে আমি বহুদিন কোথাও বেড়াতে যেতে পারিনি। ব্যবসার কাজে সামনের সপ্তাহে শিলিগুড়ি যাচ্ছি। প্লিজ, প্লিজ মাধুরী, আমার সঙ্গে চলো। অমত করো না। মার্কেটিং এর পাশাপাশি দার্জিলিং এ কটা দিন ছুটি কাটিয়ে আসি। আমি স্তম্ভিত হয়ে গেলাম। এতদিন তবুও রেখে ঢেকে বলতেন, এখন তো সরাসরি শরীর চাইছেন। আনুর মতো দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। কি করব কি বলবো ঠিক করে নিচ্ছিলাম মনে মনে। আর ঠিক তখনই সিঁদুরের মূল্যমানটা নির্ধারণ করে দিলেন প্রবীরবাবু। বললেন, মাধুরী, মাধুরী, তোমার বিয়েটা হয়ে এক প্রকার ভালোই হয়েছে। কোনো চিন্তা করো না। দেখবে রাস্তাঘাটে কিংবা হোটেলে সবাই আমাদের স্বামী স্ত্রীই ভাববে। তোমার মাথার ওই সিঁদুরই আমাদের সম্পর্কের বৈধতা দেবে। বাহ! একটা মূর্খ স্বর্গ থেকে কেমন অনায়াসে আমাকে নর্দমায় নামিয়ে দিল লোকটা। আমি কোনো কথা না বলে চেম্বার থেকে শটান বেরিয়ে এলাম। যথেষ্ট হয়েছে, আর নয়। চাইলে অমন লম্পট মালিকের গালে সপাটে একটা থাপ্পড় মারতে পারতাম। মনে এসেও ছিল একবার। দরজার বাইরে ছেড়ে রাখা শক্ত চটি জোড়াটার দিকে তাকিয়েও ছিলাম এক ঝলক। কিন্তু আবারও নিজেকে সংযত করলাম আমি। একটা চর, খানিক চেঁচামেচিতে হয়তো অনেকে আমার পাশে এসে দাঁড়াবে। অসহায় মহিলার উপর মালিকের শোষণ নির্যাতন নিয়ে বক্তৃতা দেওয়ারও লোকের অভাব হবে না। কিন্তু আমি এতদিনে জেনে গেছি, যে কোনো উপলক্ষেই নারীরা সহজ শিকার। যুগে যুগে দেশে দেশে, শহর থেকে গ্রাম, দিন কিংবা রাত, হাসপাতাল থেকে স্কুল কলেজ, মেয়েদের কাছে সর্বদা যেন জঙ্গল। খাদ্য খাদকের এমন মুক্তাঞ্চলে বেচারি সিঁদুর আর কতখানি প্রতিরোধ গড়ে তুলতে পারে? বাঁচার রাস্তা রাস্তায় নেমেই খুঁজে নিতে হবে। আমি কড়া চোখে তাকালাম প্রবীরবাবুর দিকে। বললাম, এতদিন আপনার অধীনে কাজ করেছি, কাজ করেই পয়সা নিয়েছি। যেদিন শরীর বেচে টাকা উপায় করতে শুরু করব,
সেদিন নিশ্চয়ই আপনাকে ডাকব, তবে বীর হিসেবে নয়, খদ্দের হয়েই সেদিন আপনি যাবেন। কথা কটা বলতে বলতে খামটা ছিঁড়ে মাইনের এতদিনে নির্ধারিত টাকাগুলো গুনে নিয়ে বাড়তি টাকাটা টেবিলের ওপর চাপ্পড় মারার মতোই ফেলে দিলাম। কোনো দিকে না তাকিয়ে ধরপড়ে বুকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলাম এতদিনের বাপ মেয়ের কর্মক্ষেত্র থেকে। কি আশ্চর্য! সেদিনই পথে নেমে রাস্তার মোড়ে কুন্তলদার সঙ্গে দেখা হয়ে গেল। একটা অটোর সামনের চাকার ওপর বসে আছে কুন্তলদা। আমার বুকে ধরফরানিটা কমার চেয়ে দ্বিগুণ হয়ে গেল। অনেকদিন পরে কুন্তলদাকে দেখে হঠাৎ মনটা কেমন আনচান করতে লাগলো। কাউকে কাউকে দেখে অমন হয়। হাজার গুহার দুর্ভেদ্য অন্ধকার ভেদ করে বিন্দু বিন্দু জোনাকির আলো দেখতে পাওয়া যায়। কিন্তু এমন একটা সময়ে দেখা হলো কুন্তলদার সঙ্গে যে আমার অনুভূতিহীন মস্তিষ্ক নির্দেশ পাঠাতেই ভুলে গেল বেমালুম। এমনটা আগে কখনো হয়। এক মুখ হেসে কিছু বলতে গিয়ে থেমে গেল কুন্তলদা। আমার মুখের দিকে তাকিয়ে রইল ফ্যাল ফ্যাল করে। চোখ কুঁচকে ঠোঁটে মৃদু হাসি আনার চেষ্টা করে জিজ্ঞেস করলো, বিয়ে করলেন কবে? এমনটা কিন্তু কথা ছিল না। এই রে, কুন্তলদা সিঁদুরটা দেখে ফেললো। আমি তোতলাতে লাগলাম। না না না, মানে মানে বুকটা তোলপাড় করতে লাগলো। কথা ছিল না মানে? তবে কি অন্য কিছু কথা ছিল? মালিকের ছেলে হলেও একসময় আমাদের সঙ্গে শ্রমিকের মতোই কাজ করত কুন্তলদা। বয়সটা কাছাকাছি হলেও সে আমাকে মাধুরীদি বলেই ডাকত। আমিও সম্মান জানাতে দাদা বলতাম। কুন্তলদা আন্তরিক ব্যবহার করত সবারই সঙ্গে। প্রয়োজনে কাউকে কড়া কথা বললেও কখনো নিজেকে মালিকের ছেলে বলে বিজ্ঞাপিত করত না। কোনো স্ট্রাগল নেই, হুট করে আকাশ থেকে পড়ে অর্ধেক মালিক হওয়ার মূর্খ অহংকার থেকে শত হস্ত দূরে থাকতো কুন্তলদা। তাহলে কি কুন্তলদা বুঝতো অপরাধী মনে যখন তখন আমি তার কথা ভাবতাম? কুন্তলদা কি করে এখন? আবিরবাবু কেমন আছেন জানতে ইচ্ছা করতো আমার। কেমন একটা দ্বিধা, সংকোচ কিংবা লজ্জায় কাউকে কখনো জিজ্ঞেস করতে পারিনি। সেই থেকে আর দেখাও হয়নি দুজনের। আচ্ছা, যেটুকু শুনেছিলাম অসুস্থ বাবাকে বাঁচাতে, সর্বোপরি সংসারটা বাঁচাতে মাকে নিয়ে নতুন এক লড়াই শুরু করেছে দাঁতে দাঁত চেপে। লড়াই? আচ্ছা, কুন্তলদা কি জানে তার লড়াইয়ের কথা? জানে কেমন ভাবে টিকে আছে সে? কেউ কারো লড়াই জানে না। কুন্তলদাও হয়তো কখনো জানবে না। সস্তা দামে বাজার থেকে কেনা সিঁদুরটা আসলে তার অভিনয়ের মেকআপ, তার নিরাপত্তার দুর্বল সিকিউরিটি গার্ড। কুন্তলদা এতক্ষণ যেন আগের সব প্রতিভা ফিরে পেয়েছে। বলল, এই অটোটা কিনলাম শেষমেশ। বাবার চিকিৎসার খরচ চালাতে প্রায় সবই গেছে। অবশিষ্ট মায়ের গয়নাটা বেচে। আমি জানতে চাইলাম, আবুরবাবু এখন কেমন আছেন? কুন্তলদা বলল, সেটা নিজের চোখেই দেখবে চলো। আমার জিজ্ঞাসু চোখের দিকে তাকিয়ে কুন্তলদা আরো বলল, বাবা প্রায় রোজই নিয়ম করে তোমার কথা বলে। বলে, একদিন আসতে বলিস না বাসুদার মেয়েটাকে। বাবা বোধহয় আর খুব বেশি দিন বাঁচবে না। মাও বলছিল বাসুদা মানুষটা খুব ভালো ছিল। একবার মেয়েটাকে ডেকে আনিস না তোর বাবার নাম করে। তাই আজ এখানে অপেক্ষা করছিলাম তোমাকে হাতে নাতে পাকড়াও করার জন্য। সত্যি বলতে আজ যা ঘটে গেল আমার জীবনে, তাতে আজ আর অন্য কোথাও যাবার কথা নয়। হয়তো বাড়িতে ফিরে বালিশে মুখ গুজে কাঁদবার কথা। কিন্তু কথা তো অনেক কিছুরই থাকে না। সময় যে কখন কাকে কোথায় টেনে নিয়ে যায়
কে আগাম বলতে পারে? যন্ত্রচালিতের মতো অটোতে চেপে বসলাম আমি। কুন্তলদা অভ্যস্ত হাতে অটো স্টার্ট দিল। শহরের ব্যস্ত পথ পার করে আদিগন্ত সবুজ মাঠের বুক চিরে অটো ছোটাতে ছোটাতে কুন্তলদা মুখ ফিরিয়ে বলল, আপনার সিঁদুরের গল্পটা কিন্তু আমি জানি। নমিতাদি বাবাকে দেখতে গিয়ে সব ফাঁস করে দিয়েছে। প্রচন্ড জোরে একটা ধাক্কা খেলাম আমি, কিন্তু সেই সঙ্গে অবাক হয়ে অনুভব করলাম ধাক্কা শুধু কাউকে আহতই করে না, প্রবল শুশ্রূষা হয়েও দেখা দেয়। ধরা পড়ে যাওয়ার লজ্জাটা শাড়িতে জড়িয়ে লুকোতে চাইলাম। ভাবতে চেষ্টা করলাম, নমিতাদি কেন সব বলে দিল? নমিতাদির প্রতি আমার কি এখন রাগ করা উচিত, নাকি কৃতজ্ঞ থাকা? অটোর আয়নার দিকে তাকিয়ে দেখলাম কুন্তলদা মিটি মিটি হাসছে। আমার চোখে চোখ পড়তেই বলে উঠল, সিঁদুরের কোনো দোষ নেই, অ্যাটম বোমারও কোনো দোষ ছিল না। অল্প জীবন গল্প জীবনে এতক্ষণ শুনলেন আমার গল্পনাট্য সিঁদুর। এই গল্পনাট্যে মূল যে কথক এবং মূল চরিত্রে অভিনয় করলেন সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে আমি কার্তিক। আমাদের এই গল্পনাট্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। আর একটি অনুরোধ, অল্প জীবন গল্প জীবন এই চ্যানেলটিকে আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমরা নিয়মিত যে চেষ্টাটা করছি এই গল্পনাট্য আপনাদের সামনে নিয়ে আসার, তাহলে তার সূচনাও আপনারা পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে। আর যদি আপনারা এই বিষয়ে কোনো মতামত বা পরামর্শ দেন তাহলে সেটা হবে আমাদের উপরি পাওনা। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন।